আমি অবতলটা দেখিয়ে দিচ্ছি, উত্তলটা তোমরা নিজেরা করবে। দেখো, এটার জন্য একটু জ্যামিতিটা একটু মাথায় রাখতে হবে। এটা হচ্ছে একটি অবতল দর্পণ MPN। F ফোকাস বিন্দু, C বক্রতা কেন্দ্র। PFCS হচ্ছে একটি প্রধান অক্ষ, AB আপাতিত রশ্মি, ধরে নিচ্ছি একটি প্রধান অক্ষের সমান্তরাল। প্রধান অক্ষে আপাতনের পর সেটি BFD এই পথে প্রতিফলিত হচ্ছে। আর BC এটা কি? এটা হচ্ছে অভিলম্ব। বক্রতা কেন্দ্র থেকে আমরা জানি, যদি আমরা বির উপর অর্থাৎ আপাতন বিন্দুর উপর যদি লম্ব যদি টানি সেটাকে বলে অভিলম্ব, যেটা আমরা সমতল দর্পণের ক্ষেত্রেও পড়েছিলাম। এইখানে বলা যেতে পারে যে আপাতন কোণ আর প্রতিফলন কোণ মান সমান, অর্থাৎ এটা তোমার যদি I হয় এটা হবে R। আমরা লিখে নিই এবার। কোণ ABC সমান হচ্ছে I, মানে আপাতন কোণ। কোণ CBF মানে যে R। প্রতিফলন কোণ, ঠিক আছে। আর PX এটা কি? PX হচ্ছে প্রধান অক্ষ। আচ্ছা, জিনিস বলো তো, এটা যদি আপাতন কোণ হয় তাহলে এইটা কি কোণ হবে? এটাও তো আপাতন কোণ হবে, কারণ এই দুটো হচ্ছে একান্তর কোণ, তাই তো? এই দুটো হচ্ছে আমাদের কাছে একান্তর কোণ। আমরা তাহলে এখানে বলতে পারি যে কোণ ABC কোণ ABC সমান BCP সমান হচ্ছে I। কেন? একান্তর কোণ, তাই না? কারণ AB আর PX সমান্তরাল, AB PX সমান্তরাল, আর BC হচ্ছে ছেদক। তাহলে এই কোণ সমান I সমান হচ্ছে I, ঠিক আছে। আবার এটার সমান হতো R, ঠিক কি না? এইটার সমান হচ্ছে R। তাহলে ABC সমান BCP সমান CBF, ঠিক আছে। তুমি তাহলে কি বলতে পারো এই ত্রিভুজ BCF, ত্রিভুজ BCF সমদ্বিবাহু ত্রিভুজ। যে সমদ্বিবাহু ত্রিভুজে তোমার কি হচ্ছে FC সমান হচ্ছে BC, FC সমান হচ্ছে BC। কেন? কারণ এই যে এই কোণ দুটো সমান, দুটো কোণ যদি সমান হয় তার বিপরীত বাহুগুলো সমান হবে।
বিপরীত বাহু সমান মানে দুটো বাহু সমান, দুটো বাহু সমান মানে এফসি সমান বিসি, মানে কি এর হচ্ছে কি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে বলতে পারি বিসিএফ বা বিএফসি হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ। আরেকটা জিনিস প্রথমে যদি বলে দিই, যদি এবি 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 এই রশ্মিটি যদি উপাক্ষীয় রশ্মি হয়, এবি এই রশ্মিটি যদি উপাক্ষীয় রশ্মি হয়, আমি প্রথমে বলেই দিই যে এবি হচ্ছে উপাক্ষীয় রশ্মি। উপাক্ষীয় রশ্মি কি মেরুর খুব কাছে থাকবে, খুব কাছে ধরে নিচ্ছি আমরা। উপাক্ষীয় রশ্মি মেরুর যদি খুব কাছে থাকে তাহলে আপাতন বিন্দু এবং মেরু বিন্দু খুব কাছাকাছি, আপাতন বিন্দু এবং মেরু বিন্দু খুব কাছাকাছি। তাহলে আমরা বলতে পারি বি আর পি মানে বি ও পি উভয়ই নিকটবর্তী বিন্দু। বি আর পি দুটো নিকটবর্তী বিন্দু, দুটো নিকটবর্তী বিন্দু যদি হয় তাহলে তুমি বলতে পারি যে আমরা বিএফ ইকুইভ্যালেন্ট টু পিএফ, মানে বিএফ আর পিএফ উভয় সমান, ঠিক আছে। তাই যদি হয় তাহলে বলতে পারে যে অতএব পিএফ সমান হচ্ছে এফসি, এই যে পিএফ সমান হচ্ছে এফসি, ঠিক আছে। তাই যদি হয় তাই কি বলতে পারবে, অতএব পিএফ সমান হাফ অফ পিসি, ঠিক আছে। তো পিএফ মানে কি দেখো তো, পিএফ এটা মানে ফোকাস দূরত্ব, যেটাকে বলি আমরা যে এফ 1/2। পিসি মানে কি বক্রতা কেন্দ্র বা বক্রতা ব্যাসার্ধ, আর তার কথা হলো তাহলে আর সমান 2f প্রমাণিত। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রমাণটা, হ্যাঁ, আর সমান 2f প্রমাণটা করে রাখবে, এটা গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে এটা আসে। আচ্ছা, এটা দেখলাম আমরা অবতল দর্পণের ক্ষেত্রে। একই রকম ভাবে উত্তল দর্পণের ক্ষেত্রে প্রমাণটা তোমরা নিজেরা খাতায় করবে একই রকম ভাবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা বোর্ডটা মুছছি, প্রত্যেকে টোকা হয়ে গেছে, টুকে নেবে একবার ভালো করে থরলি দেখে। এবার আমরা আলোর ক্ষেত্রে কিছু অ্যাপ্লিকেশন গুলো দেখব। অ্যাপ্লিকেশন মিনস বিভিন্ন যে উত্তল এবং অবতল দর্পণ আছে, উত্তল দর্পণ এবং অবতল দর্পণের ক্ষেত্রে আলোক রশ্মিগুচ্ছ আপাতনের পর তারা কোথায় কিভাবে কি রকম প্রতিবিম্ব তৈরি করছে আমরা সেটা দেখব। এক্ষেত্রে বলতে গেলে প্রতিবিম্ব জানি আমরা দু রকমের হয়, একটাকে বলি আমরা হচ্ছে সৎবিম্ব, আরেকটাকে বলি হচ্ছে আমরা অসৎবিম্ব। কোনটা সৎ কোনটা অসৎ? যখন প্রতিফলনের পর রশ্মিগুচ্ছ যে বিম্ব তৈরি করে, যদি সেটা কোথাও গিয়ে মিলিত হয়, যদি সেটা কোথাও গিয়ে মিলিত হয় সেটাকে বলে আমরা সৎবিম্ব। আর যদি কোথাও মিলিত হচ্ছে বলে মনে হয় সেটাকে বলবো হচ্ছে আমরা অসৎবিম্ব। যেমন আয়নার সামনে যদি দাঁড়িয়ে যাই, যদি আমরা পড়েছি আগে আয়নার সামনে দাঁড়ালে সেটা হচ্ছে কি সর্বদা কি বিম্ব, নিজের অ্যান্সার দেবে। এখানে দেখো আমরা এই জিনিসটা গলি দর্পণের ক্ষেত্রে দেখব, সৎ এবং অসৎ। আচ্ছা ঠিক আছে, একটা কথা বলে দিই, যদি প্রতিবিম্ব দর্পণের অর্থাৎ বস্তু এবং বিম্ব দুটো দুপারে থাকে তাকে বলবো হচ্ছে আমরা অসৎ, আর একদিকে যদি থাকে সেটাকে বলবো হচ্ছে সৎ। দেখো লেটস চেক।
অবতল দর্পণের একটা, ধরে নাও একটা কোনো বস্তু পি আর এফ এর মধ্যবর্তী যে কোনো অবস্থানে আছে, তাহলে আমরা বলতে পারি বস্তু পি ও এফ এর মধ্যে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের একটা বস্তু, ঠিক আছে? এটা খুব ছোট হচ্ছে। বস্তু পি ও এফ এর মধ্যে, এটা হচ্ছে পি, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে আমাদের সি, একটা বস্তু। তাহলে একটা সমতল রশ্মিগুচ্ছ ধরবো, রশ্মিগুচ্ছ আপতনের পর কোথা দিয়ে যাবে? ও কিন্তু তোমার ফোকাস বিন্দু নির্গত হবে, তাই তো? ঠিক আছে, ও ফোকাস বিন্দু দিয়ে নির্গত হবে। 18 কি ধরবো আমরা? 18 দেখবো, ধরবো আমরা এই সি দিয়ে, সি দিয়ে যে রশ্মিটা যাবে সেটা ওই পথে ফিরে আসবে, আগে পড়েছি আমরা। তাহলে দেখবো এদিকে তো মিলছে না, ওরা এই দিকে গিয়ে মিলিত হলো। তাহলে এটা হচ্ছে আমাদের কি? বস্তু, এটা হচ্ছে আমাদের প্রতিবিম্ব। তাহলে বস্তু প্রতিবিম্ব দর্পণের দুই বিপরীত প্রান্তে অবস্থিত হয়েছে, তাই তো? এবং প্রতিবিম্ব কেমন? যদি প্রতিবিম্বের প্রতিকৃতি বের করতে বলে, প্রতিবিম্ব বস্তু অপেক্ষা বৃহত্তর, আর কি সমশীর্ষ, আর কি ধরন কি সৎ না অসৎ? দেখো দর্পণের এই প্রান্তে বস্তু, দর্পণের ওই প্রান্তে হচ্ছে প্রতিবিম্ব। তাহলে কি কি বিম্ব বলবো ওটাকে আমরা? চেক ইট। এগুলোর ব্যবহার আমাদের বাস্তব ক্ষেত্রে আছে, আসবো পরবর্তীতে এক্সাম্পল গুলো। এক্ষেত্রে বস্তু হচ্ছে পি ও এফ এর মধ্যে অবস্থিত, পরবর্তী আর অন্যগুলোতে দেখছি। এবার দেখব বস্তু এফ এ অবস্থিত, বস্তু এফ এ অবস্থিত, এই হলো বস্তু। সমতল রশ্মিগুচ্ছ এই গেল, এই চলে গেল। আর এটাকে একটু যদি ছোট করে যদি ভাবতে যাই, ঠিক আছে, যদি একটু ছোট করে ভাবতে যাই, দেখবো ঠিক আছে সেই দূরে গিয়ে আবার ব্যাক করে চলে যাবে। এটা সামনে কোথাও মিলবে না, এটা এই পাশে কোথাও মিলবে না, অনেক দূরে গিয়ে অসীমে গিয়ে বস্তুর প্রতিবিম্ব তৈরি হবে, বস্তুর প্রতিবিম্ব অসীমে গিয়ে তৈরি হবে। এটা আমরা দেখতে পাই কিসের ক্ষেত্রে বলে না, আতস ইয়ের ক্ষেত্রে, আতস কাজ
আতস কাচের ক্ষেত্রে এটা প্রতিসরণ যদিও, আতস কাচকে সূর্যের সামনে যখন আমরা ধরি, সূর্যরশ্মি তার নিচে যখন পেপার থাকে বা কাগজ থাকে, সেটা কিছুক্ষণ পর কাগজে পুড়িয়ে দেয়। কেন? সূর্যরশ্মি অসীম থেকে আসছে, দিয়ে ফোকাস থেকে মিলিত হচ্ছে। তাহলে উল্টো দিকটা যখন বললাম আমরা, তাহলে ফোকাস যদি থাকে সেটা অসীমে মিলিত হবে। এই দেখো ফোকাসে আছে, তাহলে অসীমে মিলিত হচ্ছে এটা। ঠিক আছে, এই বস্তুটা যদি ছোট করে আঁকতাম তাহলে দেখতাম পুরো সমান্তর সরলরেখা বেরিয়ে গেছে, যাদের এখানে আশেপাশে কোথাও মিট করার বা মিলিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। ঠিক আছে, এই গেল হচ্ছে বস্তু এফ এ। এবার দেখব বস্তু এফ ও সি এর মধ্যবর্তী যে কোনো অবস্থানে। বস্তু এফ ও সি এর মধ্যে যে কোনো অবস্থান। মধ্যবর্তী যে কোনো অবস্থান, বস্তু দেখো সেই সমান্তরাল রশ্মি বুঝে যাবে একটা, আমরা জানি সমান্তরাল গেলে সেটা এফ দিয়ে নির্গত হবে। আরটা কি হবে? আরেকটা আমাদের এই এফ দিয়ে যাবে। যখন সেটা এফ দিয়ে যাবে সেটা কোথায় মিলিত হবে? সেটা তোমার সেই সমান্তরালে নিশ্চিত হবে। তাহলে ঠিক দেখো, যেখানে বস্তু ঠিক সেখানে প্রতিবিম্ব তৈরি হচ্ছে, কিন্তু প্রতিবিম্বটা কেমন? বস্তু উল্টানো, প্রতিবিম্বটা কেমন? উল্টো প্রতিবিম্ব তৈরি হচ্ছে, এবং বস্তু যেদিকে প্রতিবিম্ব সেদিকে, এবং সম আকৃতি বিশিষ্ট। তাহলে সম আকৃতি বিশিষ্ট উল্টানো প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এবার দেখবো পরবর্তীতে বস্তু সি এ কি কেমন হচ্ছে। শীতেও দেখবো সেই একই রকম, শীতেও দেখবো ঠিক আমরা একই রকম হচ্ছে। এই হচ্ছে আমাদের অবতল দর্পণের ক্ষেত্রে। এবার উত্তল দর্পণের ক্ষেত্রে একটা যদি এক্সাম্পল দিয়ে দিই তাহলে আমাদের একটা হয়ে যাবে। উত্তল দর্পণ, উত্তল দর্পণের ক্ষেত্রে প্রাথমিকভাবে যদি একটা পি ছিল জানি আমরা, যে কোনো একটা বস্তু পি আর পি ও এফ এর মধ্যে করে দিচ্ছি। তাহলে সমান্তরাল যদি যায় কোথা দিয়ে বেরোবে? ও কিন্তু মনে হবে এখানেও সিমিলার এফ আছে, মনে হবে ও এফ দিয়ে নির্গত হয়েছে। ঠিক আছে, আর এখানেও আমাদের সি আছে, আমরা দেখতে পাচ্ছি তুমি এখান থেকে যুক্ত করতে কোনোভাবে আমাদের যুক্ত করার সম্ভাবনা আমরা পাবো না, কোনোভাবে যুক্ত করতে পারছি না আমরা। তুমি এটাকে যদি আমরা ধরো এইভাবে কল্পনা যদি করতে চাই, যুক্ত করতে পারছি না, আবার এদিকেও সম্ভব হচ্ছে না। সুতরাং পি ও এফ এর মাঝখানে যদি কোনো বস্তুকে রাখা হয় উত্তল দর্পণের ক্ষেত্রে, তার কোনোরূপ কোনো রকম প্রতিবিম্ব তৈরি হবে না। তার কোথায় তৈরি হবে? আমরা তাহলে ডাইরেক্ট আমরা কনক্লুশন চলে যাচ্ছি, উপসংহার চলে যাচ্ছি এখানে। উত্তল দর্পণের ক্ষেত্রে, উত্তল দর্পণের ক্ষেত্রে যদি কোনো বস্তু রাখা হয়, সেক্ষেত্রে প্রতিফলনের পর রশ্মি কুচে যাবে, আর
রশ্মি এই দিয়ে এই নির্গত হবে, অর্থাৎ এইচের বিন্দুটি হচ্ছে প্রতিবিম্ব। তাহলে প্রতিবিম্বটি বস্তু অপেক্ষা ক্ষুদ্রতর, সমশীর্ষ এবং সৎ। ঠিক আছে, উত্তল দর্পণের ক্ষেত্রে এবং অবতল দর্পণের ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম প্রতিবিম্ব দেখলাম। আজকে আমাদের ক্লাস আপাতত এই পর্যন্তই। শুধুমাত্র দর্পণের ক্ষেত্রে আলোতে গলীয় দর্পণের প্রতিফলনের ক্ষেত্রে আমরা যাবতীয় নিয়মগুলো দেখলাম এবং সেই সাথে আমরা এর ব্যবহারগুলো যে টুকটাক একটু জেনে নিই। এর ব্যবহার আমরা দেখতে পাই বাড়িতে টর্চে, বাইরে হ্যালোজিনে। টর্চের যে মুখটা থাকে, টর্চের মুখের যে ভিতর থেকে একটা গোলাকার প্লেটের মতো থাকে, প্লেট যেখানে বাল্বটা লাগানো থাকে। বাল্বটা যখন অন করা হয় তখন সেখানে আলোটার প্রতিফলিত চারিদিকে ছড়িয়ে পড়ে, বাইরে ওখানে প্রতিফলিত বাইরের চারিদিকে ছড়িয়ে পড়ে। এটা হচ্ছে একটা প্রতিফলক তল। কেমন প্রতিফলক তল? হচ্ছে অবতল। এমনকি আমাদের বাইক এবং গাড়িতে যে রিয়ার ভিউ মিরর লেখা থাকে, সেখান থেকে কি লেখা থাকে দেখেছো কখনো ফলো করে? সেখানে লেখা থাকে অবজেক্টস আর অ্যাপিয়ার, অবজেক্টস আর অ্যাপিয়ার রিয়ারার দেন দে অ্যাপিয়ার। অর্থাৎ বস্তুটাকে যতটা বড় মনে হয়, বস্তুটা ঠিক তত বড় নয় আমাদের মনে হয়। সেখানে কেমন দর্পণ থাকে? সেখানে দর্পণ থাকে সেটা হচ্ছে একটি উত্তল দর্পণ, যেখানে বেশি পরিমাণে আলো আপতিত হয় এবং আমরা স্যার তার অ্যাপারচার বা উন্মেষটা অনেক বেশি। মনে রাখবে, উত্তল দর্পণ উন্মেষ অবতল দর্পণ অপেক্ষা অনেক বেশি। সেই জন্য উত্তল দর্পণে অনেক দূরের ছবি দেখতে পাওয়া যায়। সেই জন্য আমাদের বাইকের বা গাড়ির যে রিয়ার ভিউ মিরর বা যে গ্লাস যেটা আছে সেটা উত্তল দর্পণ হয়, তার জন্য আমরা পেছন দিকে অনেক বেশি ভিউ দেখতে পাই। এমনকি উনি ডাক্তারের কাছে দাঁত দেখাতে গেছো, সেখানে ডাক্তারের কাছে দাঁতের যে ডাক্তার তারা যে মিরর, দাঁতের ভিতরে যে মিররটা ব্যবহার করে সেটা কিন্তু এক ধরনের গলীয় দর্পণ। সেটা কী ধরনের গলীয় দর্পণ? সেটা হচ্ছে উত্তল গলীয় দর্পণ, তাই তো নাকি? না, সেটা হচ্ছে অবতল গলীয় দর্পণ। কারণ আমরা সে ভেতরে অবতল আছে উত্তল গলীয় দর্পণ, সে ভেতরে আমরা দাঁতের যদি কোনো ক্যাভিটিস লেগে থাকে তার বড় ওই যে অবজেক্টস আর রিয়ার দেন দি অ্যাপিয়ার, যা থাকে তার থেকে বড় বলে মনে হয়। আমার দাঁতের ভেতর যদি কোনো পোকা থাকে বা কোনো ফুটো থাকে বা কোনো ক্যাভিটি জমে থাকে, যদি সেটা উত্তল হয় তবে সেই যে মুখটাকে আমরা বড় করে দেখতে পাবো। অবতলে সেটা আমরা ছোট্ট দেখতে পেতাম। ঠিক আছে, দ্যাটস ইট। ঠিক আছে, আজকে আপাতত ক্লাস এ পর্যন্তই। আগামী দিনে আমরা উত্তল দর্পণ এবং অবতল দর্পণ অর্থাৎ গলীয় দর্পণের ক্ষেত্রে আমরা প্রতিসরণ এবং অন্যান্য জিনিসগুলো আমরা শিখব বা জানবো। আজকে ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ। প্রত্যেক আজকে ক্লাসটা ভালো করে দেখে নিও এবং সময় মতো পড়ে নিও।